আমার খালা একজন যুবতী মহিলা ছিলেন। যখনই তিনি বাড়িতে একা থাকতেন আমাকে ডেকে নিতেন। আমাকেও তার কাছে যেতে বাধ্য হতে হতো এবং তার সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটাতাম। আমার খালার সাথে থাকতে থাকতে অনেক সময় কেটে গিয়েছিল, তাই এখন তিনি আমার কাছ থেকে কিছুই লুকাতেন না। একদিন খালা বাড়িতে একা ছিলেন যখন তিনি আমাকে তার কাছে ডাকলেন। আমার খালা যখন নিজেকে দেখাচ্ছিলেন তখন তিনি খুব সুন্দর লাগছিলেন। মনে হচ্ছিল না যে তিনি একজন বিবাহিত মহিলা। সেই সময় আমি আমার চাচা হাসদারের বাড়িতে থাকতে এসেছিলাম, কারণ আমার বাবা-মা দুজনেই সৌদি আরব যাচ্ছিলেন। যাওয়ার আগে ছোট চাচা আব্বুকে দেখতে এবং অভিনন্দন জানাতে এসেছিলেন। তাই যাওয়ার সময় তিনি আব্বুকে বলেছিলেন যে তিনি বিলালকে আমাদের বাড়িতে রেখে যান। আব্বু তাকে অনেক বারণ করেছিলেন, বিলাল এখন বড় হয়ে গেছে এবং তাকে নিজের যত্ন নিতে হবে। কিন্তু তিনি এতে রাজি হননি। তিনি আব্বুকে রাজি করিয়েছিলেন এবং আমার আন্তরিক ইচ্ছা পূরণ হয়েছিল। আমার কাছে আমাদের পুরানো বাড়ির চাবি আছে, যা খালি পড়ে আছে এবং আমি আমার উদ্দেশ্যে এটি ব্যাপকভাবে ব্যবহার করি। খালা আমার আর বিয়ে হয়েছিল তার চাচার সাথে প্রায় ১০ বছর আগে। সেই সময় আমার বয়স ছিল ১০ বছর। কিন্তু তখন আমার খালাকে দেখে আমার খুব ভালো লাগত, কারণ তিনি সুন্দর ছিলেন, তার কণ্ঠ মধুর এবং শরীর ভারী ছিল। বুবুফুফার জুটি আদর্শ বলে বিবেচিত হতো, কিন্তু এখন পর্যন্ত তারা দুজনেই সন্তানসুখ থেকে বঞ্চিত ছিলেন। সম্ভবত তারা দুজনেই এটিকে তাদের ভাগ্য বলে মেনে নিয়ে ধৈর্য ধরে বসেছিলেন। খালা এবং চাচার মধ্যে ভালোবাসা ছিল খুব গভীর, এবং আমি অনুমান করেছিলাম যে খালা তার সাথে একটি রাতও নষ্ট করেননি, কারণ বিয়ের পর আমার খালার শরীর খুব আকর্ষণীয় হয়ে উঠেছিল। পরিস্থিতি আগে থেকেই খুব খারাপ ছিল, কিন্তু এখন শরীরের প্রতিটি অংশ আমাকে ডাকছিল। সেই সময় আমার খালা বাড়ি পরিষ্কার করছিলেন এবং আমি টিভি দেখছিলাম। তারপর আমার খালা আমাকে জিজ্ঞাসা করলেন, বিলাল বেটা, আজ তুমি কলেজে যাওনি কেন? তখন আমি বললাম, আমার খালাকে আমার বেটা বলতে আমার মনে খারাপ লাগছিল। না খালা, সেমিস্টার শেষ হয়ে গেছে, তাই মাসিক ছুটি আছে। খালা মাথা নাড়লেন এবং কাপড় টেবিলে ফেলে দিতে ঝুঁকলেন। তিনি কিছু বুঝতে পারছিলেন না, কি করবেন আর কি করবেন না। 2 দিন কেটে গিয়েছিল আমি আমার খালার বাড়িতে এসেছিলাম। রাতের খাবারের টেবিলে আমার খালা আমাকে এবং আমার চাচাকে বললেন যে তাকে 2 দিনের জন্য কোথাও যেতে হবে। যদি তাকে দীর্ঘ সময়ের জন্য বাইরে যেতে হয়, তাই তিনি তার খালাকে তার সাথে নিয়ে যেতেন। কিন্তু এবার আমি আমার খালার বাড়িতে ছিলাম, তাই তিনি এটিকে সঙ্গী হিসেবে নেওয়া উচিত মনে করলেন। আমি আমার খালার দৈনন্দিন রুটিন এবং তার চোখের সতর্কতার সাথে পর্যবেক্ষণ করলাম। আমি দেখলাম যে তিনি অনেক চা পান করেন এবং চা খোলা দুধ দিয়ে তৈরি করা হয়। আমি ডিব্বাবন্ধ দুধের চা পান করার অভ্যাসী। পরের দিন আমি গেম খেলছিলাম, হেডফোন পরেছিলাম। আমি জানতাম না যে আমার খালা আমার কাছে এসেছিলেন কিনা, অথবা তিনি আমার গেম দেখেছিলেন কিনা। আমরা বন্ধু ছিলাম এবং একে অপরের ব্যবহার করতাম, এবং যে বকবক আমি করছিলাম তা অত্যন্ত অশ্লীল ছিল। খালা আশ্চর্য এবং চিন্তিত ছিলেন, তিনি আমার বকবক শুনছিলেন। তারপর তিনি আমাকে ডাকলেন, তার উপস্থিতি বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সঙ্গীতের কারণে আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না। খালা অনেকক্ষণ আমার বকবক শুনলেন এবং তারপর উঠে তার রুমে চলে গেলেন। সন্ধ্যায় আমি বন্ধুদের সাথে দেখা করতে বের হতে যাচ্ছিলাম, তাই আমি আমার খালাকে বলতে তার রুমে গেলাম। সেই সময় আমার মনে কিছু বিশেষ ছিল না। তারপর আমি ফিরে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আমি বললাম, আমি চা পান করতে চাই, আপনি কি বানাবেন? খালা হাসলেন এবং বললেন, আমার বাচ্চা, কেন না শুধু 2 ঘন্টা? আমি কি ফ্রেশ হয়ে যাই? তারপর আমি উঠে বাথরুমের দিকে চলে গেলাম। আমি গ্যালারিতে এসে বসলাম এবং তার সামনে লাল রং এবং ফুল দেখতে পেলাম। আমার একটি ফুল পছন্দ হয়েছিল, আমি গিয়ে সেটি ভালো করে দেখলাম এবং তারপর ভেঙে ফেললাম। খালা আমাকে ডাকছিলেন, আমি উত্তর দিলাম, আমি বাইরে আছি। তাই তিনি তার হাতে একটি ট্রে নিয়ে বাইরে এলেন, যাতে 2টি কাপ চা ছিল। তিনি একটি কাপ আমাকে দিলেন এবং অন্যটি নিজে নিয়ে টেবিলে রেখে দিলেন। আমি ফুলটি আমার হাতে নিলাম এবং তা আমার খালাকে দিয়ে দিলাম। আমার খালা হাসলেন এবং তিনি আমার হাত থেকে ফুলটি নিলেন এবং বললেন, ধন্যবাদ আমার বাচ্চা। আমার সব স্বপ্ন ভেঙে গেছে। আমি আমার খালার দিকে তাকিয়ে বললাম, খালা, আপনি কি বিরক্ত হন না? আমি সারাদিন বাড়িতে থেকে বিরক্ত হয়ে যাই। চলো বাইরে ঘুরে আসি। খালা বললেন, না বিলাল, আমি তোমার বানানোর সাথে সব জায়গায় যাই, কিন্তু আমি তার বিনা কোথাও যেতে পারি না। আমি চুপ করে রইলাম এবং চা পান করতে লাগলাম। রাতের খাবারের পর আমি একটি সিনেমা লাগালাম এবং দেখতে বসলাম। খালাও আমার পাশে এসে বসলেন।
এবং আমি চলচ্চিত্র দেখতে শুরু করলাম। যখন খালা দেখলেন যে এটাই সেই বাজে কথা যা আমি দুপুরে গেম খেলার সময় করছিলাম, তখন তিনি বললেন, ঠিক আছে, তুমি সব গালিগালাজ এবং বাজে কথা এখান থেকেই শিখেছ। তিনি বললেন, বেটা, এটা খুবই খারাপ কথা, তুমি খুব বেশি অশালীন ভাষা ব্যবহার করছ। আমি লজ্জায় ঘেমে গিয়েছিলাম। তখন খালা বললেন, আমি আশিয়ার সাথে কথা বলব যে সে তোমার উপর নজর রাখবে। তুমি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছ। আমি উপরে তাকালাম এবং আমার খালাকে বললাম, ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। কিন্তু কি করব, সব ছেলেরা একই রকম বাজে কথা বলে। আমাকেও উত্তর দিতে হয়, তাই এমন কথা আমার মুখ থেকে বেরিয়ে যায়। খালা হেসে বললেন, ভয় পেজো না, আমি কাউকে বলবো না। আমি জানি তোমরা ছেলেরা কি ধরনের কথা বলো। ঠিক আছে বন্ধু, অন্য কোনো চলচ্চিত্র চালাও। এটা কিসের উপর চালানো হয়েছে? তারপর আমি আমার শ্বাস নিলাম এবং আমার খালাকে জিজ্ঞাসা করলাম, আমাকে কোনো চলচ্চিত্র দেখতে হবে? তিনি বললেন, কোনো ভারতীয় চলচ্চিত্র চালাও। আমি একটি ভারতীয় চলচ্চিত্র চালিয়ে দিলাম। খালা চলচ্চিত্র দেখছিলেন, আর আমি লুকিয়ে তাকে দেখছিলাম। খালা একটি পা তুলে অন্যটির উপর রাখলেন এবং আরাম করে সোফায় দুটি হাত ছড়িয়ে দিয়ে বসে গেলেন। তারপর আমিও আমার একটি পা তুলে অন্যটির উপর রাখলাম। আমার মনে হল যেন আমার খালা আমার আচরণ লক্ষ্য করেছেন। তার মুখে হালকা হাসি ফুটে উঠল। আমিও আমার খালার মতো অন্য কোণে বসেছিলাম। তখন খালা হেসে উঠলেন এবং তার অবস্থান ঠিক করলেন, আর আমিও তাকে দেখলাম এবং ভাবলাম যে সোজা হয়ে বসাই ভালো। খালা হেসে আমাকে বললেন, বিলাল, তুমি কি আমার হাড় খুলে ফেলছ? আমি তার দিকে তাকালাম এবং মাথা নাড়লাম। তখন তিনি রাগ করার ভান করে বললেন, তুমি আমাকে বিরক্ত করছ কেন? আমিও অসাবধানভাবে বললাম, হ্যাঁ, একটু বেশি। তারপর তিনি হেসে বললেন, কেন? তখন আমি তাড়াতাড়ি বললাম, বন্ধু, অনেক সময় হয়ে গেছে, কেউ তোমাকে ডাকেনি, কেউ তোমাকে বিরক্ত করেনি, তুমি খুব বিরক্ত হয়ে গেছ। তিনি তার কপালে একটি গাঁট অনুভব করলেন এবং বললেন, বিলাল, আমি কি সত্যিই বিরক্ত হয়ে গেছি? তখন আমি বললাম, আমি জানি না, যদি আমি একা থাকি তাহলে আমার কি হবে? খালা হেসে বললেন, তুমি কি মার খেতে চাও? তাহলে আমি এটা লাগিয়ে দেব। তিনি কি আমাকে কোনো নির্দোষ শয়তান বাচ্চা ভাবছিলেন? এবং এটা কি আমার জন্য উপকারী ছিল? যাই হোক, আমরা এমন বাজে কথা বলতাম। খালা, আমি এসব থেকে বিরক্ত হয়ে গেছি। রাত ১:০১টায় যখন তার মোবাইলে তার মাসির ফোন বাজল, তখন সে উঠে তার রুমের দিকে চলে গেল। আমি কিছুক্ষণ চলচ্চিত্র দেখলাম, তারপর টিভি বন্ধ করে আমার রুমের দিকে যেতে লাগলাম। তখনই আমি আমার খালার রুম থেকে তার কণ্ঠ শুনতে পেলাম। আমি তোমাকে খুব মিস করছি, বন্ধু। আমি জানি না এই দিনগুলো কিভাবে কাটবে। আমি জানি না অন্য পাশে কি বলা হচ্ছিল, কিন্তু আমার খালা যা বললেন তা আমার জন্য কোনো বিস্ময়ের কম ছিল না। আমি সকালে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম। তখন আমি দেখলাম রান্নাঘরে কেউ নেই। আমি আমার খালার রুমে গেলাম এবং দেখলাম দরজা বন্ধ। এর মানে খালা ঘুমাচ্ছেন। আমি রান্নাঘরে গিয়ে নিজের জন্য চা বানালাম এবং কিছু টোস্ট গরম করে নাস্তা করার জন্য টেবিলে বসলাম। আমি নাস্তা করছিলাম যখন খালার রুমের দরজা খুলল এবং তিনি বেরিয়ে এসে আমাকে দেখে একটু লজ্জিত হলেন। আমি রাতে ঘুমাতে পারিনি, অনেকক্ষণ জেগেছিলাম, তাই সকালে তাড়াতাড়ি উঠতে পারিনি। আমি হেসে বললাম, কিছু না, আপনি নাস্তা করতে চান, তাই না? আজ আমি আপনার নাস্তা বানাই। তিনি বললেন, তুমি আর নাস্তা? ওয়াহ, কি হচ্ছে? আমি বললাম, এসো ফ্রেশ হয়ে যাও, আমি নাস্তা বানাই, আমরা পরে কথা বলবো। খালা হেসে তার রুমে ফিরে গেলেন। তখন আমি জিজ্ঞাসা করলাম, খালা, আপনি নাস্তায় কি খাবেন? খালা হেসে বললেন, বাজে কথা বলো না বিলাল, আমি ইতিমধ্যেই লজ্জিত। আমি আবার মাথা নিচু করে বললাম, যেমন আপনার ইচ্ছা। এবং ফিরে রান্নাঘরের দিকে যেতে লাগলাম। তখন খালা আমাকে দেখলেন এবং চেয়ারে বসলেন। আমি তার চেয়ারের পিছনে গেলাম এবং নিচু হয়ে বললাম, খালা, আপনার নাস্তা এবং ট্রে তার সামনে রাখুন। খালা আমার দিকে তাকিয়ে হাসছিলেন। খালা আমার মাথায় হাত বুলালেন এবং আমার চুল নষ্ট করে দিলেন এবং বললেন, ওয়াহ, তুমি খুব বুদ্ধিমান। আমি ভেবেছিলাম তুমিও আজকালকার ছেলেদের মতো লাপরবাহ হয়ে গেছ। আমি আমার খালার হাত ধরে ফেললাম যা আমার মাথায় ছিল এবং বললাম, বন্ধু, তুমি তো আমার স্টাইল নষ্ট করে দিয়েছ। খালা তার গালে হালকা চড় মারলেন এবং বললেন, কিছু হয়নি, আরামে বসো এবং নাস্তা করো। খালা নাস্তা করলেন এবং তারপর বললেন, অনেক অনেক ধন্যবাদ বিলাল। চলো বন্ধু হও। আজ অনেক দিন পরে আমি এভাবে হাসলাম এবং এত ভালো নাস্তা করলাম। ধন্যবাদ।
আমি মুখ বানিয়ে বললাম, তাহলে আমি তোমার বন্ধু নই। চাচি আমার গালে চিমটি কাটলেন এবং তিনি বললেন, তুমি বন্ধু কিন্তু খারাপ বন্ধু। আজ একটি স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলি। আমি আমার গাল চিমটি দিয়ে চেপে ধরে বললাম, ইয়ার, এটা তোমার খুব খারাপ অভ্যাস, এতে তোমার গাল লাল হয়ে যায়। চাচি আবার হেসে উঠলেন এবং দুটি হাত আমার কানের দিকে উঠালেন, তখন আমি দৌড়ানো শুরু করলাম। চাচি হেসে হেসে আমার পিছনে দৌড়ালেন এবং তিনি বললেন, থামো, আমি তোমাকে চাচির মতো দেখাচ্ছি। চাচি থেমে গেলেন এবং কোমরে হাত রেখে শ্বাস নিতে নিতে বললেন, ঠিক আছে। তারপর তিনি তার পাশের বড় চেয়ারে বসে গেলেন। তিনি তাদের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তখন চাচি উঠে দাঁড়ালেন এবং আমার দুটি কান চেপে ধরলেন এবং হাসতে লাগলেন। আমি কান্নার মুখ করে বললাম, আপনার সাথে কোনো বন্ধুত্ব নেই, আপনি খুব নিষ্ঠুর। চাচি আমার দিকে তাকিয়ে হাসলেন এবং যেখানে আমি ছিলাম সেখানে আমাকে চিমটি কাটলেন। সেখানে ভালোবাসা করা ভালো নয়, আমার বন্ধু। চাচি আমার থেকে আলাদা হয়ে বললেন, ঠিক আছে, আমি কাপড় বদলে আসছি। তারপর তাদের কিছু জিনিস আনতে হয়, তিনি বাজার থেকে আনবেন। আমি বললাম, ঠিক আছে, আমি এগুলো বদলে দেব। হতে পারে কোনো মেয়ে আমার সাথে আটকে যাবে এবং আমার মধ্যেও ঢেউ উঠবে। চাচি মুচকি হাসলেন এবং আমার পিঠ থাপড়ে বললেন, বাস করো বিলাল। আমি আশ্চর্য হয়ে বললাম, তিনি কি বললেন? আমি বললাম, আমার ঝড়ো হরকত দিয়ে। আমি বললাম, আমার বন্ধু, জীবনে কিছু রং থাকা উচিত, না হলে তুমি সারা জীবন আমার জন্য অকেজো হয়ে থাকবে। প্রথমে চাচি আমার কথা বুঝতে পারলেন না, কিন্তু যখন তিনি এমন করতে লাগলেন, তখন তিনি তার জুতা খুলে ফেললেন এবং বললেন, তোমার লজ্জা করা উচিত। আমি হেসে হেসে আমার ঘরে ঢুকলাম। কিছুক্ষণ পরে তিনি ঘর থেকে বেরিয়ে এসে সোফায় বসে টিভি দেখতে লাগলেন। কিছুক্ষণ পরে চাচিও বেরিয়ে এলেন। যখন তিনি বেরিয়ে এলেন তখন আমার শ্বাস গলা আটকে গেল। তিনি সাদা শার্ট এবং জিন্স পরেছিলেন। আমার চাচির দিকে তাকিয়ে বললাম, আপনার ইচ্ছা কি, ম্যাডাম? তখন চাচি প্রথমে নিজেকে দেখলেন, তারপর আমার দিকে তাকালেন এবং আশ্চর্য হয়ে বললেন, এটা কেন হল? আমি আমার হাত হৃদয়ে রেখে বললাম, ম্যাডাম, বাইরে কেউ জানবে না। চাচি হেসে বললেন, তুমি কি বকবক করছ? যখন তিনি আমাকে আসতে বললেন, আমি খাবারের দিকে ইশারা করে বললাম, আমার বিশ্বাস আপনার শহরে হাজারো পাগল লোক আছে এবং এত সকালে দোকান কে খুলবে? চাচি তার ভুল বুঝতে পারলেন। তিনি বললেন, আপনি ঠিক বলেছেন। আমি বললাম, ম্যাডাম, আপনি বাইরে আসছেন, লোকেরা আপনার দিকে তাকাবে, তাই না? আপনার কাজ কে দেখবে? চাচি হেসে বললেন, বিলাল ডার, লজ্জা করো, আমি তোমার মাসি। আমি মাথা নিচু করে বললাম, ঠিক আছে চাচি। তখন তিনি হেসে উঠলেন এবং আমার পাশে বসে বললেন, তুমি ফ্লার্ট করা বন্ধ করবে না? তার দিকে না তাকিয়ে আমি বললাম, শেষ পর্যন্ত কে তোমার সাথে ফ্লার্ট করতে চাইবে? চাচি মুচকি হাসলেন এবং বললেন, আমাকে ক্ষমা করে দাও ইয়ার। কিছুক্ষণ নীরবতার পর চাচি আমার কাছে এলেন এবং বললেন, আসলে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি তাদের দিকে তাকিয়ে বললাম, আমি আপনার মতো কাউকে পাইনি, না হলে তাকে আমার প্রেমিকা বা জীবনসঙ্গী বানিয়ে নিতাম। এখন যদিও তাকে প্রতিদিন প্রস্তুত হতে হবে, কিন্তু চাচি হেসে বললেন, সে থামবে না। চাচি বললেন, বিলাল, দুধ নিয়ে আসো। আমি মাথা নেড়ে বাজারের দিকে চলে গেলাম। সে ফিরে এল, দুধের জগ ফ্রিজে রাখল এবং তার চাচিকে এই কথা বলতে তার ঘরে গেল। কিন্তু আমার সামনে যে দৃশ্য ছিল তা তাকে পাগল করার জন্য যথেষ্ট ছিল। চাচি সম্ভবত এইমাত্র স্নান করেছিলেন এবং এই সময়ে ভারী বৃষ্টি হচ্ছিল এবং আমার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে আমার পায়ে প্রাণ ছিল না। আমি ফিরতে যাচ্ছিলাম, চাচি ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি দুধ এনেছ? মনে হচ্ছিল আমার গলা থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না। আমি মাথা নেড়ে দিলাম এবং সেই বিপদ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল। তিনি তার হাত আমার মুখের নিচে রেখে বললেন, কি হয়েছে? আমি আমার মুখ উপরে তুললাম এবং তাদের চোখের দিকে তাকিয়ে তিনি বললেন, কিছু না। চাচি সরাসরি আমার চোখের দিকে তাকালেন এবং বললেন, বিলাল, সত্য বলো, আমার এভাবে তোমার সামনে আসা কি ভালো হবে? আমি আবার মাথা নেড়ে বললাম, যদি আপনি মনে করেন আমি আপনার দিকে আকৃষ্ট হচ্ছি, তাহলে আপনি ভুল করছেন ম্যাডাম। আমি এই বিষয়ে একমত যে আপনার শরীর আপনার ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম, কিন্তু কথা শুধু এতটুকুই নয়। চাচি গভীর শ্বাস নিলেন এবং আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি পাগল। আমি আবার মাথা তুলে বললাম, কিন্তু আমি এও চাই না যে তুমি আমাকে কিছু সময়ের জন্য গ্রহণ করো এবং তারপর আমাকে সারা জীবনের জন্য তোমার দৃষ্টি থেকে বঞ্চিত করো। এটি মাসির জন্য খুবই নাজুক অবস্থা ছিল। তারপর তিনি বিছানার এক পাশে বসে বললেন, এসো এবং আমার সাথে বসো। আমি শান্তভাবে গিয়ে তার পাশে বসে গেলাম।
তিনি আমার হাত ধরে তার অন্য হাতের উপর রাখলেন এবং বললেন, বিলাল, তুমি যা পেয়েছ তার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। খালার মাথায় কি চলছিল, কিন্তু তখন যুদ্ধক্ষেত্র থেকে পালানোর কথা হচ্ছিল। আমি শান্তভাবে ঘরে ফিরে এলাম, তখনই বুঝতে পারলাম খালা ভিতরে ভিতরে কাঁদছিলেন। তার কান্নার শব্দ বাইরে থেকে আসছিল। আমি দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, এখন ঠিক আছে? ভিতর থেকে কোনো উত্তর এল না। আহ ভরার শব্দ একদম বন্ধ হয়ে গেল। আমি আবার জিজ্ঞাসা করলাম, খালা কি হয়েছে, কেন কাঁদছ? ভিতর থেকে আওয়াজ এল, বিলাল, আমি কিছুক্ষণের জন্য একা থাকতে চাই। দয়া করে তোমার ঘরে যাও। আমি বললাম, ঠিক আছে, আপনি ঠিক আছেন তো? খালা বললেন, হ্যাঁ, আমি ঠিক আছি। আমার কিছুই বুঝে আসছিল না কি করা উচিত। আমি দ্রুত ফিরে এলাম। কিছুক্ষণ পর খালাও ফ্রেশ হয়ে বাইরে এলেন এবং আমার কাছে ক্ষমা চাইতে লাগলেন। সেই দিন থেকে আমি আমার খালার খুব যত্ন নিতে শুরু করলাম, কারণ তিনি খুব একা ছিলেন। আমি আমার খালাকেও বাড়ি ফিরিয়ে আনলাম, কারণ খালা একজন যুবতী ও সুন্দরী মহিলা ছিলেন, তাই তিনি তার একাকিত্ব দূর করতে এত আগ্রহী ছিলেন। কিন্তু শুকরিয়া, আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। আমি খালার বাড়িতে আরও কয়েকদিন কাটালাম, তারপর আমার বাবা-মা বাড়ি ফিরে এলেন এবং আমি আমার বাড়ি ফিরে গেলাম। আমি আমার অনুসারী ও আত্মীয়দের অনুরোধ করব, তারা যেন তাদের যুবতী মেয়ে, বোন বা স্ত্রীকে কখনো কারো উপর ছেড়ে না দেয়, কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এবং সর্বদা মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। সে কেউ নয়। ইয়ার, এটা কেমন খারাপ কথা! পুরো বিশ্ব এমনই করছে। এখন মজা করো আর পরে অনুতাপ করো। এখন অনুতাপের কোনো দরজা বন্ধ হয়ে গেছে। বাকিটা সময় এলে মিটিয়ে নেওয়া হবে। এখন আনন্দ করো। যাই হোক, মানুষ ভুল করার জন্য প্রস্তুত থাকে। মানুষ ভুল করে, কিন্তু শুকরিয়া, আমার ও আমার খালার মধ্যে এমন কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। একজন সুন্দরী মহিলা যদি কয়েকদিন গরমাহরামের সাথে থাকে, তবে এক না একদিন সে তার সীমা অতিক্রম করবেই। তাই সর্বদা নিজের সম্মানের খেয়াল রাখো। অনেক সময় এমন হয় যে স্বামী তার স্ত্রীকে রেখে বিদেশ বা দূরে কাজে চলে যায়, তখন অসহায় মহিলা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে, কিন্তু যখন তার ধৈর্য শেষ হয়ে যায়, তখন সে খারাপ কাজ করতে উদ্যত হয়। তাই প্রিয় বন্ধুরা, তোমার স্ত্রীকে সর্বদা নিজের সাথে রাখো, যাতে তোমার সম্মান অটুট থাকে, এবং তাকে পূর্ণ অধিকার দাও, যাতে সে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারে। আমি আশা করি তোমরা আমার গল্পটি পছন্দ করেছ। যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই লাইক করো। আর যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, তবে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী সময়ে অন্য কোনো গল্প নিয়ে আবার দেখা হবে। নিজের যত্ন নিও। জয় হিন্দ বন্ধুরা।